নিম্ন আদালতগুলি সুপ্রিম কোর্টের নির্দেশনার বাইরে কাজ করছে। নিম্ন আদালতের এইভাবে 7 দিন 10 দিন রিমান্ড দেওয়া কোনো মতেই আইনসঙ্গত না। পুলিশের আবেদন অনুযায়ী তাদের রিমান্ডে দিচ্ছে, আর রিমান্ডে নিয়ে এতদিন যে পুলিশ খালি নির্যাতন করত, এখন স্পষ্ট যে রিমান্ডে নিয়ে পুলিশ ওখান থেকে হত্যাতে চলে গেছে। ক্রসফায়ারে যে মানুষ মারা হচ্ছে, এতে কিন্তু সমাজে আইন শৃঙ্খলা ব্যবস্থাটা পুরো ভেঙে পড়ছে। পুলিশ বাহিনীর উপরে জনগণের আস্থা চলে গেছে। এখন করণীয় হলো পুলিশটাকে আমাদের ঢেলে সাজাতে হবে। গভীর তদন্ত হওয়া দরকার প্রকৃত বন্দুকযুদ্ধের ঘটনায়, না খুব ঠান্ডা মাথায় তাকে হত্যা করা হলো কোনো কিছুকে আড়াল করার জন্য। জঙ্গি ধরা পড়বে, তারপরে ক্রসফায়ার হবে, এই ধরনের ঘটনার মধ্য দিয়ে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাবো না, বরং সেটা হিতে বিপরীত হতে পারে। জনগণ কিন্তু আস্থাহীনতায় পড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আজ যে সাহায্যটি জনগণের কাছ থেকে পাওয়ার চিন্তা করছেন, সেই সাহায্যটি সুদূর পরাহত হতে পারে। যাকে মেরে ফেলা হলো তিনি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিচ্ছিলেন, সে তার সূত্র ধরে আমরা এই বর্তমানে টার্গেট কিলিং এর সাথে কারা কোথায় জড়িত, দেশি বিদেশি চক্র, সেই বিষয়ে হয়তোবা একটা সম্ভাবনা ছিল গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়ার। সেই বিষয়টা কিন্তু আমরা আর পাচ্ছি না। পুলিশ কোনো মাস্টারমাইন্ডকে আড়াল করতে চায়, কে সে, তাকে কেন পুলিশ আড়াল করতে চায়? তাহলে পরে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা, দক্ষতা এটাও প্রশ্নবিদ্ধ, সাথে সাথে তার আন্তরিকতাও প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা একটি বিষয় নিয়ে 3 জন বিশেষজ্ঞের মন্তব্য শুনলাম। একজন আইনজীবী, একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক, আর একজন মানবাধিকার কর্মী। 3 জনের বক্তব্য শুনলাম। এই ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ যে শব্দটি নিয়ে আমরা আলোচনা করছি, এই 3 জনের মতামত শুনলাম। আমি শুরুতেই যদি আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই, ব্যারিস্টার রুমিন ফারহানা, এই ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ এই বিষয়টি, এটার শব্দ দুটির ব্যাখ্যা কি আপনার কাছে? এটা দিয়ে কি বোঝানো হচ্ছে আমাদের, বা আপনি কি বুঝছেন? এটা দিয়ে আমি বুঝছি যে একটা গল্প, একই স্টাইলের একটা গল্প, যেটা বহু বছর ধরে হয়ে আসছে। এই গল্পের একটি চরিত্র বদলাচ্ছে না, নাটকের কোনো দৃশ্য বদলাচ্ছে না, কোনো অঙ্ক বদলাচ্ছে না। ক্রসফায়ার হচ্ছে, যেটা পুলিশ দাবি করে, যে তারা হয়তো কোনো জঙ্গি ধরতে গিয়েছিল, বা কোনো অপরাধী ধরতে গিয়েছিল, বা কোনো অস্ত্র উদ্ধার করতে গিয়েছিল, যাওয়ার পরে তাদের সাথে অপরাধীদের একটা বন্দুকযুদ্ধ হয়, অর্থাৎ তারাও গুলি করে এবং পুলিশ প্রাণ বাঁচাতে গুলি চালাতে বাধ্য হয়, এবং তাতে সেই জঙ্গি বা সেই অপরাধী বা যার কাছ থেকে অবৈধ দ্রব্য উদ্ধারের জন্য পুলিশ গিয়েছিল, তিনি আহত বা নিহত হয়ে যান। প্রত্যেকটা গল্প আপনি দেখবেন গত 15-20 বছর, যবে থেকে ক্রসফায়ারের জন্ম হয়েছে, তবে থেকে গল্পগুলো একদম এক। এবং এখানে যে দিকটা খুব ভয়ঙ্কর মর্তুজা ভাই, সেটা হলো এখানে কোনো সাক্ষী থাকে না। অর্থাৎ পুলিশ যা বলছে সেটাই কিন্তু শেষ কথা। এরপরে অপরাধীর তরফে যে আর কোনো কথা থাকতে পারে, বা কোনো চাক্ষুষ সাক্ষীকে আমরা আজ পর্যন্ত বলতে শুনি নাই, যে আমরা দেখি না, সেটা সম্ভব না, কারণ এটা রাতের অন্ধকারে এটা হচ্ছে। তবে এখানে আমার যে কথা, দেখুন, প্রত্যেকটা ক্রসফায়ারের পরে কিন্তু একজন ম্যাজিস্ট্রেটের অধীনে একটি তদন্ত হওয়ার কথা। আজ পর্যন্ত কোনো তদন্তে পুলিশকে অপরাধী হিসেবে দেখানো হয়নি। এটা খুব আশ্চর্যজনক। দেখাবে কেন? কিন্তু দেখেন, আপনি যদি একদম সাদা চোখে বিষয়টি দেখেন, তাহলে ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, অর্থাৎ এখানে একটা দুই তরফেরই কিন্তু গুলি চালাচালির একটা ব্যাপার আছে, কিন্তু সব সময় আমরা একটি পক্ষকেই নিহত হতে দেখি। আজ পর্যন্ত আমরা কোনো পুলিশ অফিসারকে ক্রসফায়ারে মারা গেছে এরকম কিন্তু কখনো কখনো আহত হতে দেখেছি, যেটা রিসেন্টলি আমরা আহত হতে দেখেছি, কিন্তু নিহত হয়েছে এটা কিন্তু আনহার্ড অফ, কিন্তু এটা হতে পারে না, বাস্তবে এটা হয় না। ইভেন উন্নত দেশগুলো, আমি আসলে কানাডা বা আমেরিকার সাথে তুলনা করে নিজেও লজ্জিত হতে চাই না, দেশবাসীকেও লজ্জার মধ্যে ফেলতে চাই না, ওখানে প্রতিটা গুলির হিসাব দিতে হয়, এবং দেখা যায় যে অপরাধীকে কোর্টে হাজিরের আগে পুলিশের বিরুদ্ধে, পুলিশের ব্যাপারে, কার্যকলাপের ব্যাপারে একটু তদন্ত কমিটি করে পুলিশের কাজটি, ওই সময় গুলি চালানোটি কতটুকু সঠিক ছিল বা কতটুকু বেঠিক ছিল, সেটা আগে নির্ধারিত হয় অপরাধী ধরার আগে। আমাদের আইনেও কিন্তু আছে মর্তুজা ভাই, আমাদের আইনেও কিন্তু পুলিশকে প্রত্যেকটি গুলির হিসাব দেওয়ার একটি বিষয় আছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো স্বচ্ছ জবাবদিহিতা পুলিশের কাছ থেকে পাইনি। কি রহস্যজনক ঘটনা থাকতে পারে? দেখুন, আমাদের সম্প্রতি আপনি জানেন সাঁড়াশি অভিযান শেষ হয়েছে। সাঁড়াশি অভিযানকে পুলিশ নাম দিয়েছে বিশেষ অভিযান। বিশেষ অভিযান কেন এটার নাম? কারণ এটা জঙ্গি ধরবার একটা মোটিভ নিয়ে অভিযানটা ঘটছে। তো এখানে 7 দিনে 13,600, আজকে পত্রিকায় এসে দেখেছেন নিশ্চয়ই, 13,600 গ্রেফতার হয়েছে। তার মধ্যে জঙ্গি মাত্র 194 জন বলে পুলিশ দাবি করছে। তাহলে বাকিরা কারা?
এরা এতদিন কোথায় ছিল? এরা বিভিন্ন পেন্ডিং মামলার আসামি যদি হয়ে থাকে কিংবা ভবিষ্যতে অপরাধ করতে পারে এ কারণ নিবর্তনমূলক ভাবে যদি তাদেরকে গ্রেফতার করা হয়, যদিও 54 ধারা এখন তারা সেটা পারে না, কতটুকু 54 ধারা বা হাইকোর্টের আদেশ তারা ফলো করেছে, অ্যাপিলেট ডিভিশনের আদেশ আমি জানি না, কিন্তু এই 13,600 থেকে যদি আপনি 194 বাদ দেন তাহলে যে বিশাল সংখ্যাটি থাকে 13,400 সামথিং, তারা কারা? তাদের এখন কি অবস্থা? এইসব বিষয় কিন্তু এক ধরনের প্রশ্ন জন্ম দেয়। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি বলে হাতে নাতে ধরা, যেটাকে বলে কোট আনকোট, যে অমুকে ওই অপরাধ করবার সময় পুলিশের হাতে ধরা পড়েছে, এরকম কিন্তু আমরা দেখিনি। অনেক আগে আপনার মনে আছে ব্লগার একজন হত্যা করার সময় সাধারণ জনতা দুজনকে ধরেছিল, ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডের সময়। কিন্তু এটিও জনতা ধরেছে। আমি সেটাই বলছি, সেখানে আসছি ভাই। তো সেই ওয়াশিকুর রহমান বাবু হত্যাকারী যে দুজনকে জনতা ধরে দিল, তাদের কি অবস্থা? তাদের বিচার প্রক্রিয়া কোথায় আছে? এটা কিন্তু আমরা জানি না। তারা কি তথ্য দিল আমরা জানি না। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ কি ব্যবস্থা নিল সেটাও আমরা জানি না। আবার আমরা দেখলাম এই ঘটনাটিতেও, এই মাদারীপুরে শিক্ষক হত্যাকার চেষ্টার সময়ও আবারও কিন্তু সাধারণ জনতাই কিন্তু এই জঙ্গি ছেলেটিকে ধরে দিয়েছিল, ফাহিমকে। সেই ফাহিমকে ক্রস ফায়ারে দিয়ে দেওয়া হলো। ফাহিমের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একজন গ্রেপ্তার হলো একেবারে। আমি সেজন্য ওয়াশিকুর বাবুর পরে এই একটা দ্বিতীয় ঘটনা, কারণ এর আগে যতগুলো ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোটারই কোনো কুল কিনারা করতে পারেনি। হ্যাঁ, হয়তোবা গ্রেফতার করে জেল ভরে ফেলেছে, হয়তোবা জেলের ধারণ ক্ষমতা 34,000 সামথিং, জেলে এখন আছে 73,000 সামথিং, হয়তোবা ঢাকা জেলে এখন 2,000 ধারণ ক্ষমতা, এখন আছে 7,000 সামথিং, অর্থাৎ জেল কলাপস করবে এরকম একটা অবস্থায় নিয়ে গেছে। কিন্তু জঙ্গি কোট আনকোট যারা অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত তাদেরকে ধরতে পারেনি। এমনকি পুলিশের আইজিপিও জঙ্গির ব্যাপারে দেখেন 26 তারিখ, গত এপ্রিলের 26-এ তারা বলেছিল জঙ্গিদের টার্গেট সম্পর্কে জানবার মেকানিজম পুলিশের না। এটা খোদ আইজিপির কথা। পুলিশ এটাও বলেছে যে ঘরে ঘরে আমরা নিরাপত্তা দিতে পারবো না, নিজের নিরাপত্তা বলে নিজের তৈরি করে নিতে হবে। তো এই যখন আমাদের অবস্থা, তখন যে 2-1 জনকে ধরে দিচ্ছে জনগণ, যেটা তাদের দায়িত্ব নয়, তাদের দায়িত্বের বাইরে গিয়ে তারা করে দিচ্ছে, তাদেরকেও পুলিশ তাদের কাছ থেকে যে তথ্য নেবে, তথ্য নিয়ে যে প্রকৃত অপরাধী যারা তাদেরকে শনাক্ত করবার চেষ্টা করবে, সেই চেষ্টাটুকু আমরা পুলিশের মধ্যে দেখি না। পুলিশ তো অস্ত্র উদ্ধার করতে গেছে বা তার সহযোগীদের ধরতে গেছে, যেটা মোহাম্মদ শাহেদ বলছেন, সেইভাবেও তো হত্যাকাণ্ডের শিকার হতে পারে। রেজাল্টটা দেখতে হবে, আপনি কি পেলেন। আপনি নিয়ে গেলেন একজন জঙ্গিকে, নিয়ে গিয়ে আপনি কিছু অস্ত্র উদ্ধার করলেন, কিন্তু আপনি সেই সোর্সটাকে হারিয়ে ফেললেন, যে সোর্সটা দিয়ে হয়তো আপনি অনেক দূর যেতে পারতেন, যে সোর্সটা দিয়ে হয়তো সামনের আরো 20টা হত্যাকাণ্ড আপনি বন্ধ করতে পারেন। কারণ দেখুন, এই জঙ্গি হামলা কিন্তু বাংলাদেশে আজকে প্রথম শুরু হয়নি, শুরু হয়েছিল সেই 99 সালে, আপনাদের মনে আছে উদিচির সম্মেলনে, তারপরে হয়েছে 2001 সালে রমনা বটমূলে, তারপরে হয়েছে 2005 সালে 64টি জেলা, ধারাবাহিকভাবে চলেছে। কিন্তু এখানে পার্থক্য আছে, তখন হয়েছে বেশ কিছু বছরের গ্যাপে, 3 বছর 2 বছর 5 বছরের গ্যাপে, আর এখন প্রতিদিন 2015 থেকে 2016 আজকে জুন মাস, এর মধ্যে 50 ছাড়িয়ে গেছে। না, কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা জিরো টলারেন্স, তারা ব্যবস্থা নিতে চাইছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সরকার বিচার করতে চায় না বলে নিজেকে জড়িয়ে পড়ার থেকে রক্ষা করার জন্যই জঙ্গিদের হত্যা করছে। এই যে পরস্পর যে অভিযোগ, এই অভিযোগের ভিত্তিটাকে আমি বলছি, দেখুন, যখন জিরো টলারেন্স সরকার বলছে, সেই সরকারের সময় জঙ্গি হামলা অতীতের যে কোনো সময়ের থেকে কয়েক গুণ বেড়ে গেছে। এবং শুধু সেটাই না, সরকারের কিছু সেট কথাবার্তা আমরা চিরকাল মানে এই ঘটনাগুলোর প্রেক্ষিতে শুনে এসেছি, যেটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, এটা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করবার জন্য বিরোধী দলের একটি কারসাজি, এটি সরকারকে অস্থিতিশীল করতে চাচ্ছে, পুলিশের নজরদারি আছে, পুলিশ এটা জানে, মানে অপরাধী কারা পুলিশের নজরদারির মধ্যে তারা আছে। তো পুলিশের নজরদারির মধ্যেই যদি থাকে, তাহলে কি করে, আপনার মনে আছে নিশ্চয়ই ব্লগার অভিজিৎ এবং দীপনের কথা, তাদের হত্যাকারী সময় কিন্তু পুলিশ বলেছিল যে তারা পুলিশের নজরের মধ্যে আছে, তারপরে তারা বিদেশে চলে যায়। কি করে বিদেশে চলে যায়? শুধু দীপন এবং অভিজিতের হত্যাকারী কিন্তু নয়, এর আগে আমরা আরো কিছু ব্লগারের হত্যাকারী সম্পর্কে আমরা দেখেছি যে তারা বিদেশে চলে গেছে, যে ব্যাপারে আপনার ইমরান এইচ সরকার খুব সুন্দর একটা কথা বলেছিল, যে সরকার বিএনপি বললে তো সর্বদাই আওয়ামী লীগকে গালি দিয়ে কথা বলবে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। ইমরান এইচ সরকার বলেছিল, তার সাক্ষাৎকারে পত্রিকায় এসছে মানব জমিনে গত বছর, যে সরকারের প্রত্যক্ষ মদত যদি না থাকে, জঙ্গি ইমিগ্রেশন ক্রস করে কি করে? বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে বিদেশে চলে যাচ্ছে জঙ্গি, এবং যারা সরাসরি মামলার সঙ্গে জড়িত তারা কোর্ট থেকে বেইলই বা পাচ্ছে কি করে? বেইল পেয়ে তারা
বিদেশেই বা চলে যাচ্ছে কি করে, অর্থাৎ এখানে সরকারের একটি সংশ্লিষ্টতা আছে। এটা বিএনপি বলেছে অনেক পরে, প্রায় 1 বছর পরে, তার 1 বছর আগেই কিন্তু গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার এই কথাটি বলে দিয়েছিল। যে কথাটি বলা হচ্ছে জঙ্গিবাদের সঙ্গে যদি সরকারের সম্পর্ক থাকে, সরকার যদি জঙ্গিবাদকে পৃষ্ঠপোষক করে, তাতে সরকারের লাভ কি? দেখুন, পৃথিবীর বেশ কিছু দেশ আপনি দেখেছেন যে সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তারা কিন্তু একসময় জঙ্গি লালন করেছে। এটা কারা করে জানেন? যখন জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার ক্ষমতায় আসে, যখন জনগণের ভোট ছাড়া কোনো সরকার ক্ষমতায় আসে, তখন সেই সরকারের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। তারা একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চায়। তারা গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে অধিকারগুলো সেগুলোকে তারা চেপে ফেলে ক্ষুণ্ণ করতে চায়। এইরকম একটি পরিবেশ কিন্তু জঙ্গিবাদ উত্থানের জন্য খুব উর্বর পরিবেশ বলে ধরা হয়। এবং এটা শুধু আমার কথা না, এটা আপনি যে কোনো রাষ্ট্রবিজ্ঞানের বইও যদি আপনি দেখেন, আপনি বিশেষজ্ঞদের মতামতও যদি দেখেন, বহু আগে থেকে কিন্তু তারা বলে আসছিল যে সরকার হাঁটছে সেই পথে জঙ্গিবাদের উত্থান হবে, এবং তাই হয়েছে।